একজন কলেজের প্রফেসর নিজেরই কলেজের ছাত্রীকে প্রেগনেন্ট করে দেয়। ছাত্রীটা ফ্রেন্ড বুকে সেটা লিখে পোস্ট করে সুইসাইড অ্যাটেম্প্ট করে। এরপর প্রফেসরের স্ত্রী প্রফেসরকে ডিভোর্স দিতে চায়, কিন্তু তারপরই আরেকটা মেয়ে প্রফেসরকে মারার চেষ্টা করে। কিন্তু হঠাৎ তার প্রফেসরের ওপর এত রাগ কেন? তাহলে কি প্রফেসর এই মেয়েটার সাথেও কিছু করেছে? লাস্ট অবধি কি প্রফেসরের শাস্তি হবে? এইসব জানতে হলে আপনাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। আজ আমরা নষ্ট ইউনিটের সেকেন্ড সিজনকে এক্সপ্লেন করব। যদি এখনও আপনারা ফার্স্ট সিজনটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, যাতে আপনাদের পুরো গল্পটা বুঝতে সুবিধা হয়। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। সিজন 1-এ দেখেছিলাম অপর্ণা আর তার স্বামী ঋষভের জীবন খুব ভালোই চলছিল। সবাই তাদের পারফেক্ট কাপল বলতো। ঋষভ একজন কলেজের প্রফেসর ছিল, কিন্তু পুলিশ একদিন কলেজে এসে তাকে অ্যারেস্ট করে। আর জানা যায় ঋষভ তারই কলেজের এক ছাত্রী গোধূলি নামের একটি মেয়ের সাথে সম্পর্কে ছিল। তারপর ঋষভ গোধূলিকে প্রেগনেন্ট করে তার সাথে সব রকম কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়। তাই গোধূলি ফ্রেন্ড বুকে সেটা লিখে পোস্ট করে সুইসাইড অ্যাটেম্প্ট করে। এরপর অপর্ণা হসপিটালে গিয়ে গোধূলির সাথে কথা বলে সবটাই জানতে পারে, এবং সে গোধূলির বোনের সাথেও কথা বলে। গোধূলির বন্ধুরাও এটা নিয়ে প্রোটেস্ট করে, কিন্তু হঠাৎই গোধূলি মারা যায় আর ঋষভকেও পুলিশ ছেড়ে দেয়। কিন্তু অপর্ণা ঠিক করে সে গোধূলির জন্য লড়বে। তাই সে ঋষভের কলেজে গিয়ে ঋষভের এগেনস্টে সাইন করে আসে আর উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করে। এরপর থেকেই সেকেন্ড সিজন শুরু হয়। আমরা সিজনের শুরুতেই জানতে পারি অপর্ণা জানতে পারে সেও প্রেগনেন্ট। আর ঋষভের কলেজের কালিক প্রশান্ত ঋষভকে কল করে জানায় যে অপর্ণা মানে অপু কলেজে এসে ওর এগেনস্টে সাইন করেছে। এই শুনে ঋষভ অনেক রেগে যায় আর অপুকে জিজ্ঞাসা করে এটা সে কেন করলো। অপু বলে আমার যা বলার আমি কোর্টে বলবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর অপু ঠিক করে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই সে নিজের জামা কাপড় গোছাতে থাকে। এই দিকে ঋষভের মা অর্থাৎ তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। অপু তাকে কোনো উত্তর দেয় না। এরপর রাতে অপু তার বান্ধবী নিমোকে ফোন করে বলে যে একটা থাকার জায়গা জোগাড় করে দিতে। নিমো বলে তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা ঋষভের বন্ধু প্রশান্তকে একটা ডক্টরের সাথে ফোনে কথা বলতে দেখি। এরপর সকালে অপু ঋষভের ঘরে গিয়ে দেখে ঋষভ ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে। অপু তক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকে। তক্ষুনি সেখানে ঋষভের ভাই রিতম আর তার স্ত্রী স্মিতা ঘরে ঢুকে দেখে ঋষভ পড়ে রয়েছে। তারা তক্ষুনি ঋষভকে হসপিটালে অ্যাডমিট করে। সেখানে আমরা প্রশান্তকেও দেখি, সে পুলিশের সাথে কিছু কথা বলছিল। এরপর সেখানে নিমো আর তার বয়ফ্রেন্ড আসে। অপু নিমোকে দেখে কান্নায় ফেটে পড়ে। নিমো তখন অপুকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে ঋষভের কলেজের কালিকরা ঋষভের ব্যাপারেই কথা বলছিল। তখন মধুশ্রী বলে একবার ঋষভের সাথে হসপিটালে গিয়ে দেখা করলে হয় না? এই শুনে প্রশান্ত বলে মানবতার খাতিরে ঋষভের সাসপেনশনটা ক্যান্সেল করে দেওয়া উচিত না। তখন তাদের মধ্যে একজন বলে দুজন ফ্যাকাল্টি ছাড়া দাবিটা স্টুডেন্টরাই তুলেছে। এমনিতেও সিচুয়েশন এখন খুব ডেলিকেট, আমরা বরঞ্চ বিষয়টার ভেতরে না ঢুকে যেটা করতে পারি ব্যাপারটাকে থামিয়ে দিতে পারি। এমনিতেও এটা সময়ের সাথে ধামাচাপা পড়ে যাবে। প্রশান্ত বলে আর ঋষভ যদি না বাঁচে তখন সবটা হ্যান্ডেল করা যাবে তো? তখন রায় প্রশান্তকে বলে তুমি কার হয়ে কথা বলছো? প্রশান্ত বলে একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করলো, তারপর সেদিকে হাওয়া বয়ে গেল। কাল আমার আপনার এগেনস্টে যদি কেউ এরকম অ্যালিগেশন আনে তাহলে আমাদের চাকরিটাও চলে যাবে। তখন সেই মহিলাটি বলে এখনও ওর চাকরি যায়নি আর ওর স্ত্রী অপর্ণা নিজেই সই করেছে, মানে একজন না জেনে না বুঝে সই করে দেবে। প্রশান্ত বলে যদি ঋষভের কিছু হয়ে যায় আমি দেখব অপর্ণা তখন কি করে। এই বলে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে নিমো আর তার বয়ফ্রেন্ড উকিলের সাথে কথা বলতে গেছিল। তখন উকিল বলে ভাগ্যিস ডিভোর্স নোটিশটা যায়নি। নিমো বলে না না, ও এখন উইথড্র করছে না, ও শুধু আপনাকে জানাতে বলল ওর একটু সময় লাগবে, ঋষভ একবার ডিসচার্জ হলেই অপর্ণা আসবে। উকিল বলে ওকে বলুন মাথা ঠান্ডা রেখে এগোতে, উনি কিন্তু যথেষ্ট অন করেন না, বাচ্চাও এখন ছোট। মিস্টার গঙ্গোপাধ্যায় কোথাও একটা তো ডিপেন্ড করেছেন, ওকে বলো মিউচুয়ালি যেন সলভ করে নেয়। আমি সব ক্ষেত্রে এটাই সাজেস্ট করি। গোধূলি বসাকের কেসটা রিওপেন করার জন্য যে এফআইআরটা করেছিলেন সেই রাতে সেটা উইথড্র করতে চান কিনা জিজ্ঞাসা করুন, না তো খুব শিগগিরই কোর্টের ডেট পড়বে। অন্য একটা মেয়ের জন্য নিজের হাজবেন্ডের বিরুদ্ধে কোর্টে যাওয়া, তাও আবার এই অবস্থায়। অন্যদিকে অপু তার মেয়েকে নিয়ে বসেছিল। সে একটা ডক্টরকে বেরোতে দেখে তাকে জিজ্ঞাসা করে ঋষভ এখন কেমন আছে। ডক্টর বলে ক্রিটিক্যাল, তবে তারা দেখছে। অপু ঋষভের এই অবস্থা দেখে খুব খারাপ লাগছিল। পরের দিন সকালে অপুকে তার মেয়ে স্কুল থেকে ওর ক্লাস টিচার ফোন করে জানায় যে মিতি খেলতে গিয়ে ওর মাথা ফেটে গেছে, তাই অপু যেন স্কুলে এসে তার মেয়েকে নিয়ে যায়। আর অন্যদিকে ঋষভের কালিকরা আজ সবাই মিলে ঋষভের সাথে দেখা করতে যাবে ঠিক করে। রায় স্যার বলে কি নিয়ে দেখা করতে গেলে ভালো হয়, ফল নিয়ে যাব? মধুশ্রী ম্যাম বলে একটা ফুল আনিয়ে রেখেছি, সুরমা এনেছে। এই শুনে রায় স্যার বলে ভালো করেছে, আসলে নমিতাদি রিটায়ার করার পর বেশ অসুবিধে হচ্ছিল। তার সুরমা কি কন্ট্রাকচুয়াল?
মধুশ্রী ম্যাম বলে, হ্যাঁ দেখা যাক কি হয়। একদম কম বয়স, ভালো মেয়ে, নিজে গিয়ে ক্লাসে নোটিশ পড়ে দিয়ে আসতে পারে। তখন একজন বলে, ঋষভের ব্যাপারটা তো পুলিশ কেস, এই সব ব্যাপারটা কে হ্যান্ডেল করছে? তখন রায় স্যার বলে, এটা তো নোন কেসের কন্টিনিউশন, আর বাকিটা সামাল দেওয়ার কথা সেটা হয়তো প্রশান্তই দেবে। হরিহর আত্মা বলে কথা। মধুশ্রী বলে, ইংরেজিতে একটা কথা আছে না? তখনই পাশ থেকে সুরমা হাতে ফুল নিয়ে বলে ওঠে, পার্টনার ইন ক্রাইম। এই শুনে সবাই তার দিকে দেখে। সুরমা মধুশ্রীকে ফুল দিয়ে বলে, আর যা যা করার ছিল সব করেছি, বাকিটা কাল দেখিয়ে দেবেন। পাশ থেকে তখন একজন বলে, তারা আছে নাকি? সুরমা বলে, হ্যাঁ নতুন জায়গা তো, তাই মাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। অন্যদিকে অপু মিতের স্কুলে গিয়ে জানতে পারে ওর কিচ্ছু হয়নি। সে যাওয়ার আগে নিমোকেও সেখানে ডেকে নিয়েছিল। অপু মিতির ক্লাস টিচারের কাছ থেকে জানতে পারে সে তাকে ফোন করেনি। অপু তখন বুঝতে পারে না তাহলে কে তাকে মিথ্যে কথা বলে এখানে ডাকলো। অন্যদিকে ঋষভের কলেজের কালিকরা ঋষভের সাথে দেখা করতে যায় এবং হাতে করে সেই ফুলটাও নিয়ে যায়। ঋতমের স্ত্রী স্মিতা সেই ফুলগুলো নিয়ে ঋষভের বেডের পাশে সাজিয়ে রাখে। এরপর ঋষভ তাদের সাথে কথা বলতে বলতে হাসতে শুরু করে। কলিগরাও কথা বলে চলে যায়, কিন্তু ঋষভের হাঁচি বন্ধ হয় না। এরপর অপু নিমোকে নিয়ে হসপিটালে গিয়ে দেখে ঋষভের শরীর আরও খারাপ হয়ে গেছে। সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না, তাই তাকে নেবুলাইজার দেওয়া হয়েছে। অপু তখন সেখানে সেই ফুলগুলো দেখে বলে, এই ফুলের রেণুতে ঋষভের অ্যালার্জি আছে। তখনই সে নার্সকে বলে এই ফুলগুলো যেন সে সরিয়ে দেয়। ঋষভ তখন অপুর হাত ধরার চেষ্টা করে, আর অপু তখন নিজের হাত সরিয়ে নেয়। রাতে অপু সেই নাম্বারে ফোন করে, কিন্তু দেখে সেই নাম্বারটা আনরিচেবল বলছে। তখনই সেখানে স্মিতা তার সাথে কথা বলতে আসে, আর সে তাকে বলে, দাদা ভাইকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সে যদি তোমাকে ভালো না বাসত, এই পরিবারকে যদি ভালো না বাসত, তাহলে কি সে সুইসাইড করার চেষ্টা করত? অপু বলে, আমরা যেটা গোধূলির সাথে করেছি সেটা একদম ঠিক করিনি। স্মিতা বলে, গোধূলি আর নেই, সেটা পাস্ট। এই শুনে অপু বলে, এই গোধূলিটা বারবার পাস্ট হয়ে যায় বলেই জাস্টিস আটকে থাকে সাজানো গোছানো সংসারের আড়ালে। স্মিতা বলে, অন্যকে জাস্টিস দিতে গিয়ে নিজের ঘরটা এইভাবে ভেঙে ফেলবে? অপু বলে, তাহলে কি করব? যেভাবে স্ত্রীরা অন্য মেয়ের দিকে আঙুল তুলে নিজের ঘরকে বাঁচায় সেভাবে বাঁচাবো? এই বলে অপু উঠে দাঁড়াতে যায়, আর তখনই তার মাথা ঘুরে যায়। স্মিতা তখন তাড়াতাড়ি তাকে ধরে ফেলে, আর অপুর মনে পড়ে যায় সে প্রেগনেন্ট। পরের দিন সকালে ঋষভের মা অপুকে এসে জিজ্ঞাসা করে, ঋষভকে কবে ছাড়বে জিজ্ঞাসা করেছ? অপু বলে, আজকেরই ছাড়ার কথা ছিল, কালকে হঠাৎ টান উঠেছে বলে আরও 2 দিন অবজারভেশনে রাখবে বলেছে। ঋষভের মা বলে, ঋষভ আসার আগে দয়া করে এফআইআরটা উইথড্র করো। এই শুনে অপু কোনো উত্তর দেয় না। তখন ঋষভের মা আবার জিজ্ঞাসা করে, কি হলো, করবে না? ঋষভকে আর কত শাস্তি দেবে তুমি? ও মরে গেলে শান্তি হতো তোমার? মেয়েটার বাড়ির লোক অবধি আইন আদালত করেনি, তুমি কেন আমার ছেলেটাকে মারতে চাইছো? অপু এইসব শুনে সেখান থেকে বাথরুমে চলে যায় এবং সেখানে গিয়ে কাঁদতে শুরু করে। এরপর সে উকিলের সাথে দেখা করতে যায়। উকিল বলে, গোধূলির বোন তো এখনো এলো না। অপু বলে, আমি কন্টিনিউয়াসলি ফোনে ট্রাই করে যাচ্ছি, কাল রাতেই তো কথা হলো, ওদের আসার কথা। উকিল বলে, আপনি আবার ভেবে দেখুন, আর এটা তো বুঝুন গোধূলি বসাকের সাথে কেউ নেই যাদের ওর জন্য মাথা ব্যথা আছে ওর চলে যাবার পরও। অন্যদিকে আমরা গোধূলির বোনকে দেখি, সে কোর্টে আসতে চাইছে, কিন্তু তার বাবা মা তাকে কোর্টে যেতে দিচ্ছে না। এইদিকে ঋষভ হসপিটালে গরমে ঘেমে যাচ্ছিল। হঠাৎই তার শরীর খারাপ হতে শুরু করে, আর সে চোখ খুলে দেখে তার সামনে গোধূলি দাঁড়িয়ে আছে। গোধূলি তাকে বলছিল, আমি তো কিচ্ছু চাইনি, শুধু মেন্টাল সাপোর্ট চেয়েছিলাম। এইসব শুনে ঋষভের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল, সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না। আর অন্যদিকে অপু তখন হসপিটালে ঢুকেছে। নার্স ঋষভের ঘরে ঢুকে দেখে ঋষভ কষ্ট পাচ্ছে। তখনই সেখানে ডক্টর এসে বলে, ঘরের এসি বন্ধ নাকি, তাড়াতাড়ি অন করো। নার্স বলে, ওনার বাড়ির লোকই বলেছে এসিটা অফ করতে। এমন সময় সেখানে অপু আসে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, আপনারা কি এসি বন্ধ করতে বলেছেন? আপনারা জানেন না যে এই রুমে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই? অপু বলে, কই আমরা তো বলিনি। ডক্টর বলে, তাহলে কে বলেছে? অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখি, সে নিজের ঘরের এসি অফ করে খোলা জানালার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। এইদিকে নার্স অপুকে বলে, আপনারাই তো বললেন ওনার এসিতে ঠান্ডা লাগছে, ওনার অসুবিধা হচ্ছে, তাই এসিটা বন্ধ করতে। অপু বলে, কই আমরা তো কিছু বলিনি। নার্স তখন অপুকে দেখায় যে বাড়ি থেকে ইনস্ট্রাকশন এসেছিল এসিটা অফ করে দেওয়ার জন্য। অপু এইসব দেখে কিছুই বুঝতে পারে না। কে তাকে ফোন করে বলল যে মিতির মাথা ফেটে গেছে? আবার এখন কে হসপিটালে ফোন করে বলল যে ঋষভের এসিটা অফ করে দিতে হবে? এরপর ঋষভ অপুকে বলে, আমায় কেউ মারার চেষ্টা করছে। এই বলে সে অপুর হাত ধরে। তখন ডক্টর বলে, আপনি একটু শান্ত হন, কেন কেউ আপনাকে এখানে মারার চেষ্টা করবে? এই খবর শুনে সেখানে নিমো এসেছিল, আর ঋষভের ভাই এবং তার স্ত্রীও আসে। ডক্টর তাদেরকে বাইরে গিয়ে ওয়েট করতে বলে। বাইরে এসে রিতম স্মিতাকে বলে, বাড়ির কেউ এটা না বলে থাকলে খামোখা এরা কেন এটা করতে যাবে? স্মিতা বলে, দিদিভাই তো বলল, দিদিভাই কিছু বলেনি, আর আমরাও তো কেউ কিছু বলিনি। রিতম বলে, বৌদি কখন কি বলতে চাইছে এটাই তো আমরা বুঝতে পারছি না, সে কি ভাবছে আমিও জানতে চাই। এইসব শুনে নিমো রিতমকে বলে, তুমি কি বলতে চাও? অপু এসিটা বন্ধ করতে বলেছিল। রিতম বলে, পারিবারিক বিষয় নিয়ে আমি বাইরের লোকের সাথে কথা বলতে চাই না, তবে হ্যাঁ আমি সেটাই বলছি।
নিমো বলে, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। রিতম বলে, আমার দাদা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনাদের মতো লোকেদের জন্য, যাদের নিজের কোনো সংসার নেই তবে অন্যের সংসার ভাঙতে আপনারা সাহায্য করেন। পাশ থেকে স্মিতা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এইসব কথা পাশ থেকে অপু শুনে নেয়। আর সে রিতমকে বলে, তুমি নিমোর সাথে এইভাবে কথা বলতে পারো না। আর কে বলেছে ওদের সংসার নেই? আমার সংসার ভাঙবে না থাকবে সেটা আমি জানি না, তবে যাই হবে না কেন সেটা তোমার দাদার জন্য, বাইরের কোনো মানুষের জন্য নয়। রিতম বলে, অসামান্য, আমার দাদা শ্বাসকষ্টে ভেতরে কাতরাচ্ছে আর তুমি এখানে দাদাকেই দোষারোপ করছো। সে চিৎকার করে বলে, আমার দাদা সুইসাইড কমিট করার চেষ্টা করেছে। অপু বলে, আস্তে, এটা হসপিটাল। রিতম তখন বলে, শুধুমাত্র তোমার জন্য আমার দাদা সুইসাইড কমিট করার চেষ্টা করেছে। আমরা চাইলে তোমার এগেনস্টে পুলিশ কমপ্লেন করতে পারতাম। আমার দাদা মরে গেলে তুমি কি পাবে? আরও অনেক বেশি ইন্স্যুরেন্সের টাকা। এই শুনে অপু বলে, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তখন একজন নার্স এসে বলে, এটা হসপিটাল, প্লিজ এখানে এইভাবে চেঁচামেচি করবেন না। রিতম তখন সেখান থেকে চলে যায়। অপু রিতমের মুখ থেকে এইসব কথা শুনে ভেঙে পড়ে আর নিমো তখন অপুকে জড়িয়ে ধরে। বাড়ি ফেরার সময় রিতম বলে, এইসব বৌদিরই কাজ। স্মিতা বলে, দিদিভাই এসব কেন করতে যাবে? আগের দিন মিতি স্কুলে ছুটলো ওর মাথা ফেটে গেছে বলে, তারপর সেখান থেকে হসপিটাল। রিতম এই শুনে বলে, মিতির মাথা ফেটে গেছে মানে কবে? স্মিতা বলে, না না তেমন কিছু হয়নি, ওরা গিয়ে দেখেছে সব ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো ক্লাস টিচারের নাম করে দিদিভাইকে কেউ ফোন করেছিল। রিতম এই শুনে বলে, বাহ, খুব ভালো স্টোরি। আসলে রিতম এইসব বিশ্বাস করছিল না। এদিকে নিমো অপুকে বলে, আমার খুব খারাপ লাগছে, আমার জন্য তোকে রিতমের কাছ থেকে এইসব শুনতে হলো। অপু বলে, ও কী সব বলে গেল না? এই রিতমকেই আমি বিয়ের পর থেকে কত যত্ন করেছি। নিমো বলে, হয়তো ওর মাথার ঠিক নেই, ওর দাদা হসপিটালে ভর্তি, তাছাড়া আমারও জড়ানো উচিত হয়নি। আফটার অল তোকে ওদের সাথেই থাকতে হবে। অপু বলে, আমার দমটা আটকে আসছে, ঋষভ এরকম একটা কিছু ঘটিয়ে ফেলবে এইরকম আমি আন্দাজও করতে পারিনি। এখন আরও কত কি শুনতে হবে দেখি। নিমো বলে, কিছু একটা গন্ডগোল আছে। যদি রিতমের কথাটা বাদই দিই, তাহলে কেউ তো একজন হসপিটালে ফোন করে বলেছে এসিটা বন্ধ করতে। অপু বলে, ঠিকই, আগের দিন মিতির স্কুলের ফোন, এখন হসপিটালে ফোন, এসব তো কাকতালিও হতে পারে না। ক্লাস টিচারের ফোন এলো একজন মহিলা, হসপিটালেও কি একজন মহিলাই ফোন করেছিল? নিমো বলে, তুই একবার হসপিটালে খোঁজ করে দেখ। অপু এরপর নিজের চেকআপের জন্য হসপিটালে যায়। সেখানে ডক্টর ওকে জিজ্ঞাসা করে, তুমি কি ঋষভকে সবটা জানিয়েছো? অপু বলে, এখনও জানাইনি, ও আগে বাড়ি আসুক তারপর জানাবো। ডক্টর অপুকে বলে, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, ঠিক মতন খাবার দাবার খেও আর যতটা পারবে বিশ্রাম নেবে। এদিকে নিমোর বয়ফ্রেন্ড নিমোকে জিজ্ঞাসা করে, প্রথমবার যখন ফোনটা এসেছিল ঋষভ তখন ঠিক ছিল? নিমো বলে, হ্যাঁ ঠিক ছিল, কিন্তু সেটা তো অন্য কারণে। নিমোর বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করে, কি কারণ? নিমো বলে, ওই কলেজের একজন একটা ফুল এনেছিল, এবার সেই ফুলের রেণুর ঋষভের অ্যালার্জি আছে, সেটা আমরা কেউই জানতাম না, অপু এসে ঢুকে পড়লো বলে। নিমোর বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করে, কোথা থেকে ঢুকলো? নিমো বলে, আমরা তো মিতি স্কুলে গেছিলাম, মিতিকে বাড়িতে ড্রপ করে তারপরেই তো যাচ্ছিলাম। এই বলে নিমোর মাথায় আসে, অপুকে স্কুলে আটকে রাখার জন্য এটা কেউ করেনি তো? নিমোর বয়ফ্রেন্ড বলে, আমি শিওর না, কিন্তু হাইলি পসিবল। অন্যদিকে আমরা সুরমাকে দেখি, সে তার মাকে জিজ্ঞাসা করে, ঘুমাওনি এখনো? দুদিন। অন্যদিকে অপু একটা অ্যাপে সেই নাম্বারটা খোঁজার চেষ্টা করে। এইদিকে সুরমা তার মাকে জিজ্ঞাসা করে, তোমার প্রেসক্রিপশনটা কোথায় রাখলে? কালকে তাহলে আমি তোমার ওষুধগুলো এনে দিতাম। সুরমার মা বলে, তুই তো রাখলি কোথাও, এই নতুন ফোনটা আমার মাথায় কিছু ঢুকছে না, এই বয়সে এইসব কায়দা কিছু বোঝা যায়? কিচ্ছু মনে রাখতে পারছি না, এর থেকে ভালো সেই আমার বোতাম টেপা ফোনটাই ভালো ছিল। সুরমা তখন তার মাকে শুতে পাঠিয়ে দেয় আর ড্রয়ার খুলে একটা প্রেসক্রিপশন বার করতে যায়। আর তখনই আমরা সেই ড্রয়ারে একটা কিপ্যাড আলা ফোন দেখতে পাই। আর এইদিকে অপুর মোবাইলে দেখায় সেই নাম্বারটা মনোরমা বিশ্বাসের। এরপর সুরমা একটা টেপ রেকর্ডার চালায়, সেই টেপ রেকর্ডার থেকে আমরা ঋষভের গলার আওয়াজ শুনতে পাই। পরের দিন সকালে অপু হসপিটালের হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে যে একজন মহিলা ফোন করে এসিটা বন্ধ করতে বলেছিল। এইদিকে কলেজে মধুশ্রী সুরমাকে জিজ্ঞাসা করে, কাল মাকে ডাক্তার দেখানো হলো? সুরমা বলে, হ্যাঁ হয়েছে, আর একটা বাড়িরও সন্ধান পেয়েছি। বাড়িটা কলেজ থেকে কাছে আর ভাড়াটাও কম। মধুশ্রী জিজ্ঞাসা করে, কোথায়? সুরমা বলে, ওই গোল চক্করটা আছে না, ওখানে। তখনই তার পাশে একজন বলে, সেখানেই তো প্রফেসর গঙ্গোপাধ্যায়ের বাড়ি। সুরমা বলে, ও তাই? মধুশ্রী বলে, আগের দিন ফুলগুলো ভালো ছিল, কিন্তু মিস্টার গঙ্গোপাধ্যায়ের সেই ফুলের অ্যালার্জি ছিল। আর আমরা জানতে পারি সুরমা সেই ফুলটা ইচ্ছে করেই দিয়েছিল, সে ফুলটা নিয়ে আগে ঋষভের ছবির সামনে রেখেছিল। সুরমা তাদেরকে বলে, আমি তো এটা জানতাম না। পাশের মহিলাটি বলে, তুমি কি করে জানবে? আমরা এত বছর ধরে কাজ করি, আমরাই জানি না। মধুশ্রী বলে, অপর্ণা ও স্ত্রী এসে বলেছে। সুরমা বলে, খুব কাছের লোক ছাড়া এইসব কিছু জানারও কথা না। আর এতে আমরা বুঝতে পারি সেও কখনো ঋষভের কাছের লোক ছিল, তাই সে এটা জানতো আর সে ইচ্ছে করেই এটা করেছিল। এদিকে অপু তাদেরকে জিজ্ঞাসা করে, সেই নাম্বারটা পাওয়া যাবে যেখান থেকে ফোনটা এসেছিল? একজন নার্স তাকে জানায় যে নাম্বারটা পাওয়া যাবে না। অপু তখন জিজ্ঞাসা করে, আমি কি ঋষভের সাথে দেখা করতে পারি? এখনও 5 মিনিট বাকি আছে। সেই নার্সটি জিজ্ঞাসা করে, আপনার সাথে কেউ নেই তো? অপু বলে, না। সেই নার্সটা তখন তাকে ঋষভের সাথে দেখা করার জন্য ছেড়ে দেয়।
অপু তখন ঋষভের সাথে দেখা করতে যায়, আর অপু গিয়ে দেখে ঋষভের সাথে প্রশান্ত কথা বলছে। আর তাদের কথা শুনে সে বুঝতে পারে এইসব প্ল্যান ছিল। আসলে সেদিন প্রশান্ত ডক্টরের সাথে কথা বলে জেনেছিল যে কটা ঘুমের ওষুধ খেলে লাইফ রিস্ক থাকে না, আর সে সেই অনুযায়ী ঋষভকে সেটা খেতে বলেছিল। আর ঋষভ ইচ্ছে করেই সেটা খেয়েছিল যাতে সে নিজের চাকরি এবং বিয়েটা বাঁচাতে পারে। অপু বাইরে থেকে এটা শুনে অনেক কষ্ট পায় এবং সে ওয়াশরুমে গিয়ে কাঁদতে শুরু করে। সে ভেবে পাচ্ছিল না ঋষভ তার সাথে কিভাবে এটা করতে পারলো। তার সুইসাইড করাটা একটা নাটক ছিল। এরপর অপু এসব চিন্তা করতে করতে সিঁড়ি থেকে নামতে গিয়ে উল্টে পড়ে যায়। সবাই তাকে জিজ্ঞাসা করে কোথায় লেগেছে। অপু বলে ডাক্তার দেখুন, আমি প্রেগনেন্ট। আর এটা ঋষভের ভাই রিতম শুনে নেয়। এইদিকে সুরমা তার নতুন বাড়িতে এসে পৌঁছায়। অন্যদিকে ঋষভের ফ্যামিলির লোকেরা অপুর এই প্রেগনেন্টের খবরটা শুনে খুব খুশি হয়। এরপর সেখানে নিমো অপুর সাথে দেখা করতে আসে। নিমো অপুকে বলে তুই এই প্রেগনেন্টের খবরটা আমাকেও বললি না। অপু বলে আমায় নিজেকে বলতেই অনেক সময় লেগে গেছে। এরপর অপু দরজায় কেউ আছে কিনা দেখে বলে শোন না, তোর সাথে আমার অনেক কথা আছে। নিমো বলে আমারও আছে। অপু নিমোকে ঋষভের পুরো ব্যাপারটা জানায়। নিমো বলে পুরোটাই মিথ্যে। অপু বলে ওষুধগুলো সত্যি, ওষুধ খাওয়াটা সত্যি, কিন্তু আবেগটা সত্যি নয়। নিমো বলে আমি আর ভাবতে পারছি না, মানুষকে আর কতভাবে চিনব। তুই কিন্তু আগে ঋষভদাকে চার্জ করবি না, আগে দেখ ঋষভদা কি বলছে। অপু বলে কি আর বলবে, আবার হাজারটা মিথ্যে কথা শুনতে হবে। আমার চেনা ঋষভটা নেই, বা হয়তো কোনোদিনও চেনা ছিলই না। আমি নিজের মনের মতো একটা মূর্তি করে সেই মূর্তিটাকে পুজো করে গেছি, আর এই কেসটায় আমায় কোথাও একটা পৌঁছাতেই হবে। নিমো বলে গোধূলির বাড়ির থেকে যদি কেউ না চায় তোর একার চাওয়াতে কি হবে। অপু বলে কিন্তু যে আমার পেটে এসছে সে তো আমায় কখনো ক্ষমা করবে না। আমি গোধূলিকে আর তার সন্তানকে চলে যেতে দিয়েছি শুধুমাত্র বরকে আঁকড়ে, সত্যিটাকে মিথ্যে ভেবে। আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে। নিমো বলে যে মেয়েটা ফোন করেছিল সে কিছু একটা চায়। অপু বলে কিন্তু সেই চাওয়ার সাথে আমার চাওয়ার মিলটা কোথায়। নিমো বলে হয়তো নেই বা হয়তো আছে, যাই হোক এইটুকু কিন্তু বলতে পারি মেয়েটা ঋষভদার ভালো চায় না। অপু বলে কিন্তু মিঠির টিচার সে যে আমাকে কেন ফোন করবে। নিমো বলে ভেবে দেখ, মিঠির কিন্তু কোনো ক্ষতি হয়নি, কিন্তু তুই হসপিটালে দেরিতে পৌঁছনোয় ঋষভদার শ্বাসকষ্ট কেন হচ্ছিল সেটা অনেক দেরিতে জানা গেছে। তুই আগে পৌঁছলে আগেই জানা যেত। অপুরও তখন সন্দেহ হয়। এর পরের সিনে আমরা দেখি ঋষভকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে এবং সবাই তাকে বাড়ি নিয়ে এসেছে। বাড়ি এসে অপু টেবিলে অনেক মিষ্টি দেখে জিজ্ঞাসা করে এই মিষ্টি কে দিল। তাদের কাজের লোক বলে উল্টো দিকের বাড়িতে একজন ভাড়াটে এসছে, পুজো ছিল বোধহয় তাই দিয়ে গেছে। অপু বলে ঠিক আছে রান্নাঘরে রেখে দিয়ে। এই শুনে ঋষভ জিজ্ঞাসা করে উল্টো দিকের বাড়ি মানে, যেখানে হালদাররা থাকতো। অপু বলে হ্যাঁ, অনেকদিনই ফ্ল্যাটটা ফাঁকা পড়েছিল। আর সে তাদের কাজের লোককে জিজ্ঞাসা করে তাকে জল মিষ্টি দিয়েছিলিস তো। তাদের কাজের মেয়ে বলে দিতে গেছিলাম, কিন্তু এসে দেখি চলে গেছে, তারা ছিল বোধহয়। এরপর অপু ঋষভের সাথে তাদের ঘরে ঢোকে। ঋষভ দেখে খাটে একটা গিফট রাখা। এই দেখে সে অপুকে বলে থ্যাংক ইউ। অপু বলে এটা আমি দিইনি। ঋষভ জিজ্ঞাসা করে তাহলে কে দিল। অপু বলে রিতম বা স্মিতা দিয়েছে হবে, আমাকে অবশ্য এসব কিছু বলেনি। ঋষভ তখন অপুর কাছে গিয়ে বলে এত ভালো একটা খবর, চলো না আবার নতুন করে আমরা শুরু করি। নতুন যে আসবে সে সবটা ঠিক করে দেবে। অপু বলে যে নতুনটা আসতে পারলো না, যে চলে গেল। ঋষভ বলে প্লিজ, এই সবে তো বাড়ি ফিরলাম, আর আমার মানসিক অবস্থাটা ভালো না, তুমি জানো তো। অপু বলে মানসিক অবস্থা ওরও ভালো ছিল না, তোমারও নেই আমারও নেই, আমাদের আর কথা না বলাই ভালো। এই বলে অপু চলে যাচ্ছিল। ঋষভ বলে কথাগুলো বলে ফেলাই ভালো। আর সে জিজ্ঞাসা করে কি জানলে বলো তো তোমার আর আমার মধ্যে এই নামটা আর উঠবে না। অপু তখন তার সামনে এসে বসে আর বলে সত্যিটা, যেটা আমি জানি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। অবশ্য নামটা আমাদের মাঝখানে আসবে না, সেই কথা দিতে পারবো না। ঋষভ বলে সব সত্যি তুমি জানো না। এটা ঠিক, গুদুলির সাথে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম ওকে, কিন্তু এই এক্সপ্লয়টেশন আমি করিনি। তুমি জানো আমি এইসব করতে পারি না। প্রেম মোহ আটকাতে পারিনি নিজেকে, আর আমি একবারই ওর সাথে শুয়েছিলাম। আর ওই বাচ্চাটা আমার নয়, আর ওটা কার আমি জানিও না। গুদলি কখনোই আমাকে ভালোবাসিনি, ও আমাকে ইউজ করেছে। অপু বলে আর তুমি আমাকে। ঋষভ বলে আমি তোমাকে ইউজ করিনি, তোমাকে হারিয়ে ফেলার ভয় আমি মিথ্যে বলেছিলাম। একটা গিল্টও কাজ করছিল ভেতরে ভেতরে, না হলে কেন সুইসাইড করতে যাব, আর তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। অপু এইসব শুনে মনে মনে হাসে, কিছু বলে না, কারণ সে যে সবটাই জানে সেটা ঋষভকে সে বলে না। এরপর অপু সেখান থেকে চলে যায়, আর ঋষভ সেই গিফটটা খুলে দেখে তার মধ্যে একটা পারফিউম আছে। সে পারফিউমটা নিয়ে নিজের হাতে স্প্রে করে, আর সে দেখে সেই পারফিউমের বক্সে একটা চিরকুট আছে, আর তার মধ্যে লেখা আছে মন্ত্রী চেনে রাজায় রাজায়, গন্ধ নিজের সময় সাজায়, কর্ম ফেরে নিজের দিনে, কি সুগন্ধ সেই আশ্বিনে। ঋষভ বুঝতে পারে না এটা কে দিল। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সুরমা ঋষভের কাছে গিয়ে বলে আপনার লেকচারটা শুনলাম, খুব ভালো লাগলো। আসলে এর আগে আমি কখনো আপনার লেকচার শুনিনি। ঋষভ বলে থ্যাংক ইউ, এর আগে কখনো জামশেদপুর আসাই হয়নি। ঋষভ সুরমাকে তার পাশে বসতে বলে। ঋষভ জিজ্ঞাসা করে তুমি কি স্টুডেন্ট। সুরমা বলে আমি এখানকার গ্রুপ ডি স্টাফ। আসলে আমার খুব পড়াশোনা করতে ভালো লাগতো, কিন্তু গ্র্যাজুয়েশনের পরে আর পড়া হয়নি।
ঋষভ বলে, আগামী মাসে তোমাদের পাশের কলেজে একটা টক আছে, আসবো, অফ পেলে চলে এসো শুনতে। সুরমা বলে, আগামী মাসে আমার হবে না, আগামী মাসে আমার রেজিস্ট্রি। ঋষভ তখন তাকে কংগ্রাচুলেট করে। সুরমা বলে, আমি যদি মনে করি আবার পড়াশোনা করব তাহলে কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করব। ঋষভ বলে, অবশ্যই, যে কোনো টাইম। এরপর ঋষভ বলে, তোমার পারফিউমের গন্ধটা খুব ভালো। সুরমা বলে, এটা আমার বাবার পারফিউম। ঋষভ বলে, বাবারা মেয়েদের সবই দিয়ে দেন তাই না? সুরমা বলে, আমার বাবা কদিন হলো মারা গেছে, তাই বাবার পারফিউম মেখে ঘুরি। ঋষভ বলে, সরি, আমারও একটা মেয়ে আছে। এই বলে সে সুরমার মাথায় গায়ে হাত বোলায় আর বলে, আবার পড়ো, বাবা খুশি হবেন। আর আমরা দেখি সুরমা এসব ভাবতে ভাবতে কষ্ট পাচ্ছে আর কাঁদছে। এইদিকে রাত্রিরে অপু সেই মিষ্টির বক্সটা খুলে দেখে তার মধ্যে একটা চিরকুট আছে আর তাতে লেখা আছে, সত্যি খোঁজার জন্য অভিনন্দন। এই দেখে সে তাদের কাজের লোককে জিজ্ঞাসা করে, তুই কি শিওর এই মিষ্টির বক্সটা সামনের বাড়ির লোকেরা দিয়ে গেছে? তাদের কাজের লোক বলে, হ্যাঁ, তারাই দিয়ে গেছে। অপু তখন তাদের জানলা দিয়ে পাশের বাড়ি জানলায় দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। আর এরপরেই আমরা দেখি ঋষভকে কেউ একজন ফোন করে আর তাকে বলে, অপু আর ভালো লেগেছে স্যার। তার গলা শুনে আমরা বুঝতেই পারি এটা সুরমা। আসলে সুরমাই তাকে সেই পারফিউমটা গিফট করেছিল। সুরমা সেটা বলেই ফোনটা কেটে দেয়। ঋষভ সেই নম্বরে আবার ফোন করার চেষ্টা করে, কিন্তু সেই নম্বরে আর ফোন লাগে না। এর পরের সিনে আমরা সুরমাকে দেখি সে নিজেদের জানলায় দাঁড়িয়ে ঋষভের বাড়ি দেখছে। এই দেখে তার মা জিজ্ঞাসা করে, তুই সারাক্ষণ ওই জানলার সামনে কি করিস? সুরমা কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঋষভ সেই পারফিউমটা আবার ভালো করে দেখছিল আর বোঝার চেষ্টা করছিল এটা কে দিয়ে থাকতে পারে। তখনই সেখানে রিতম আসে। ঋষভ তাকে জিজ্ঞাসা করে, তুই কি আমায় এই পারফিউমটা দিয়েছিস? রিতম বলে, না, আমি তো দিইনি। রিতম জিজ্ঞাসা করে, তোর কি এই পারফিউমের গন্ধতে কষ্ট হচ্ছে? ঋষভ বলে, না না, ঠিক আছে। তখনই ঋষভের নাম্বারে একটা ফোন আসে আর সে রিতমকে বলে তার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তাই তাকে যেন একটু একা ছাড়ে। রিতম তখন সেখান থেকে চলে যায়। ঋষভ ফোনটা তুলে দেখে সেই মেয়েটা আবার ফোন করেছে, মানে সুরমা আবার ফোন করেছে। সুরমা সেই ধাঁধাটা আবার তাকে বলে। ঋষভ তাকে জিজ্ঞাসা করে, কে এটা? কিন্তু সুরমা এর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। অন্যদিকে আমরা সুরমাকে সেই পারফিউমটা নিজের হাতে লাগাতে দেখি। রাতে ঋষভ ঘুমিয়ে পড়ার পর অপু লুকিয়ে লুকিয়ে তার ঘরে ঢোকে এবং ডাস্টবিন থেকে সেই পারফিউমটা খুঁজে পায়। এরপর অপু নিমোকে ফোন করে সবটা জানায়। আর অপু এটা লক্ষ্য করেছিল ঋষভ এই পারফিউমের গন্ধ শুকে তার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে, তাই অপুর মনে হয় ঋষভের হয়তো এটা চেনা গন্ধ। পরের দিন সকালে অপু সুরমার বাড়ি যায়। দরজাটা সুরমার মা খোলে। অপু তাকে বলে, আমি আপনাদের উল্টো দিকের বাড়িতে থাকি, কাল আপনি আমাদের বাড়িতে মিষ্টি দিয়ে গেছিলেন। সুরমার মা বলে, ও, হয়তো আমার মেয়ে দিতে গেছিল। এই বলে সে সুরমাকে ডাকে। সুরমা প্রথমে অপুকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে বলে, হ্যাঁ বলুন। অপু বলে, আমি উল্টো দিকের বাড়িতে থাকি, যে জানলাটা দেখা যায়। সুরমা বলে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অপু বলে, আপনি কালকের আমাদের বাড়িতে মিষ্টি দিয়ে গেছিলেন? সুরমা বলে, হ্যাঁ। অপু বলে, আমি তখন ছিলাম না। সুরমা বলে, হ্যাঁ, আপনাদের বাড়িতে যিনি কাজ করেন সে বলেছিল। আমরা আসলে 2 দিন হলো এখানে ভাড়ায় এসেছি। এই বলে সে অপুকে বাড়ির ভেতরে ডাকে। অপু তখন বাড়ির ভেতরে যায়। সুরমার মা অপুকে বলে, এখানে আসার পর থেকে কারোর সাথে সেরকম আলাপ হয়নি, তুমি এসেছো, ভালো লাগছে। অপু জিজ্ঞাসা করে, আপনারা এর আগে কোথায় থাকতেন? সুরমার মা বলে, আমরা এর আগে জামশেদপুরে থাকতাম। ওখানেই একটা কলেজে ওর বাবা অফিসিয়াল কাজকর্ম করত। তারপর ওর বাবা মারা গেল। সুরমাই ওই চাকরিটা পেল। সুরমার চা করতে করতে মনে পড়ে তার সাথে একদিন ঋষভ চা খেতে গেছিল। কথায় কথায় ঋষভ তাকে বলে, আমি একটা গেস্ট হাউসে যাচ্ছি, তুমিও যাবে আমার সাথে? সুরমা বলে, না, যাব না। ঋষভ বলে, ঠিক আছে, ইচ্ছে না করলে যেও না। আমার জীবনে একটাই এথিক্স, ইচ্ছেটাই সব, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করতে নেই। এই বলে সে উঠে চলে যাচ্ছিল। তখন সুরমা বলে, ঠিক আছে, যাব, এবং সে তার সাথে গেস্ট হাউসে যেতে রাজি হয়ে যায়। এরপর সুরমা চা বানিয়ে অপুর জন্য নিয়ে আসে এবং তার মাকে বলে সে তার চা ঘরে রেখে দিয়েছে। অপু সুরমাকে জিজ্ঞাসা করে, ওই মিষ্টির বাক্সতে একটা চিরকুট ছিল। সুরমা বলে, বিলটা কি ভেতরে ছিল? অপু বলে, না না, কোনো বিল না। সুরমা জিজ্ঞাসা করে, তাহলে? অপু জিজ্ঞাসা করে, আপনি কোনো চিরকুট দেননি? সুরমা বলে, না, আমি কোনো চিরকুট দিইনি। অপু বলে, সত্যি খোঁজার জন্য অভিনন্দন। সুরমা বলে, এ তো পুরো রহস্য। অপু বলে, হ্যাঁ, একটু জটিল। সুরমা বলে, খুঁজছেন বুঝি? অপু জিজ্ঞাসা করে, কি? সুরমা বলে, সত্যিটা। অপু তখন সুরমার মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর অপু সেখান থেকে বেরিয়ে নিমোর সাথে দেখা করতে যায়। অপু নিমোকে বলে, আমার কাছে সন্দেহ করার মতন একটা চিরকুট ছাড়া আর কিছুই নেই। নিমো বলে, কেন, পারফিউম? অপু বলে, ও পারফিউম দিয়ে যাবে? নিমো বলে, তোরা যখন ছিলি না একমাত্র ওই এসেছিল। অপু বলে, তা বলে সোজা বেডরুমে চলে যাবে? নিমো বলে, একটু ডটগুলো ভালো করে ভাব। তুই আজ সকালে আমায় কেন যে ডাকলি আমি জানি না। অপু বলে, আমি জানি না ও কী কাজ করে, ভাবলাম ও যদি সকালে বেরিয়ে যায় তাই গেছিলাম। আর আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি, যে নাম্বার থেকে আমায় কল এসেছিল, মানে ওই স্কুলের ক্লাস টিচারের নাম করে, ওই নাম্বারটা আমি চেক করলাম, নামটা দেখাচ্ছে মনোরমা বিশ্বাস।
নিমো বলে, তুই নাম্বারটা আমায় দে, আমাদের ক্যাফেতে একজন আসেন, তিনি হয়তো কোনো মোবাইল কোম্পানিতে কাজ করেন, আমি একবার বলে দেখি যদি লোকেশনটা জানা যায়। অপু বলে, হ্যাঁ তুই দেখ না, এমনিতেও আমরা পুলিশের কাছে যেতে পারবো না, আলটিমেটলি কোনো ক্ষতি হয়নি। নিমো বলে, ভয় দেখানোটাই হয়তো উদ্দেশ্য ছিল, বা তোকে কোনো সত্যির দিকে ঠেলে দেওয়া। অপু সেখান থেকে কথা বলে নিজের বাড়ি এসে দেখে ঋষভের কালিকরা এসছে ঋষভের সাথে দেখা করতে। মধুশ্রী অপুকে বলে, দেখো এবার আর ফুল আনিনি, গতবার যা কাণ্ড হয়েছিল। অপর্ণা বলে, আপনারা কি করে জানবেন? মধুশ্রীর পাশের জন বলে, ওই নতুন মেয়েটা এনেছে ফুলটা, সেও জানতো না, তাই সেও খুব রিগ্রেট করছে। অপু জিজ্ঞাসা করে, কে এনেছে ফুলটা? মধুশ্রী বলে, ও আমাদের কলেজে নতুন জয়েন করেছে, কন্ট্রাকচুয়াল, তোমাদের পাড়াতেই থাকে। অপু জিজ্ঞাসা করে, আমাদের পাড়ায়? কি নাম? মধুশ্রী বলে, সুরমা। আসলে প্রফেসর গঙ্গোপাধ্যায় অনেকদিন ধরে কলেজে যাচ্ছেন না, তাই তিনি জানেন না। এইদিকে ঋষভ সেই নাম্বারটা প্রশান্তকে দিয়ে বলে, এই নাম্বার থেকে আমায় বারবার কল আসছে, একজন মহিলা কী সব অদ্ভুত কথা বলছে, তুই একবার চেক করে দেখ, আর পুলিশকে ইনভলভ করার কোনো দরকার নেই। প্রশান্ত বলে, কোনো চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি। অন্যদিকে মধুশ্রীরা অপুর সাথে কথা বলে চলে যায়। অপু তক্ষুনি নিমোকে মেসেজ করে জানায় সুরমা ঋষভের কলেজেই চাকরি করে, নতুন জয়নিং। নিমো এই মেসেজটা দেখে চমকে যায়। অপু নিমো আর তার বয়ফ্রেন্ড সেই লোকটাকে ওই নাম্বারে লোকেশন বের করতে দেয়, আর সেই লোকটা চেক করে দেখে অপুর বাড়ির উল্টো দিকের বাড়ির লোকেশনই দেখাচ্ছে। এইসব জানার পর অপু আর নিমো আবার সুরমার বাড়ি যায়। তখন সুরমা বাড়িতে ছিল না, তারা দুজন মিলে সুরমার মায়ের সাথে কথা বলে। নিমো সুরমার মাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি মাসিমা? সুরমার মা বলে, আমার নাম মনোরমা বিশ্বাস। এই শুনে ওরা দুজনেই অবাক হয়ে যায়। অপু জিজ্ঞাসা করে, সুরমা বিয়ে করেনি? মনোরমা বলে, আমার কপাল। এরপর ওরা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। বেরোনোর আগে অপু মনোরমাকে বলে, আপনি আমার নাম্বারটা সেভ করে রাখুন, পাশেই থাকি তো, কখন কি দরকার হয়। মনোরমা বলে, তোমরাই একটু সেভ করে দাও, এই নতুন মোবাইল আমি চালাতে পারি না। তারা তখন মনোরমার মোবাইল থেকে অপুকে ফোন করে আর নাম্বারটা চেক করে যে সেটা একই নাম্বার কিনা, কিন্তু তারা দেখে দুটো আলাদা নাম্বার। নিমো মনোরমাকে বলে, এটা আপনার মেয়ে দিয়েছে না? মনোরমা বলে, আসলে পুরনো মোবাইলটা হারিয়ে গেল, নতুন ফোন, নতুন নাম্বার, আত্মীয় স্বজনের নাম্বারগুলোও উড়ে গেছিল, নতুন সিম তো। ওখান থেকে বেরিয়ে নিমো আর অপু কথা বলে। অপু বলে, দুটো নাম্বার তো আলাদা। নিমো বলে, শুনলি না পুরনো মোবাইলটা হারিয়ে গেছে বলল? অপু বলে, তাহলে তো ওই ফোন থেকে যে কেউ ফোন করতে পারে। নিমো বলে, পারে, কিন্তু তারপরেও সুরমা মিষ্টির প্যাকেট নিয়ে এলো চিরকুট সহ, সেও যতই বলুক দেয়নি। পারফিউমও সেই একই দিনে পাওয়া গেল বেডরুম থেকে, ওই একই দিনে। ইনফ্যাক্ট ওই ফোনের লাস্ট লোকেশনও কিন্তু ওই বাড়িতেই দেখাচ্ছে। যেরকম পারফিউম নিজে থেকে চলে আসতে পারে না, তেমন কেউ না চাইলে বাড়ি থেকে এইরকম ফোন উধাও হয়ে যেতে পারে না। তখনই অপুকে গোধূলির বন্ধু ফোন করে বলে, আমরা যদি একটা ক্যান্ডেল মার্চ করি, আপনি আসবেন? অপু বলে, আমি বলবো, কিন্তু আমার একটু সময় লাগবে। এরপর অপু বাড়ি ফিরে ঋষভের খাট পরিষ্কার করতে গিয়ে বালিশের তলা থেকে সেই চিরকুটটা পায়, যেটা পারফিউমের বাক্সই ছিল। তখনই ঋষভের ফোনে সুরমা ফোন করে, আর ফোনটা অপু ধরে। সুরমা ফোন করে সেই ধাঁধাটা বলে, মন্ত্রী চেনে রাজায় রাজায়, গন্ধ নিজের সময় সাজায়, কর্ম ফেরে নিজের দিনে, কি সুগন্ধ সে আশ্বিনে। আর উপহার পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করে ফোনটা রেখে দেয়। অপু সঙ্গে সঙ্গে সেই নাম্বারটা মিলিয়ে দেখে, যেই নাম্বারে মিথির ক্লাস টিচার বলে ওর কাছে কল এসেছিল, তার সাথে এই নাম্বারটা মিলছে কিনা। আর অপু দেখে সেই দুটো নাম্বারই এক, তার মানে যে অপুকে ফোন করেছিল সেই ঋষভকে ফোন করেছে। তখনই সে সুরমার বাড়ি যায়। তখন সুরমার মা ছিল। সে সুরমার মাকে একটা গিফট দিয়ে বলে, এটা সুরমা প্রথম দিন আমাদের বাড়িতে ফেলে এসেছিল, আর যদি এটা সে ফেলে না এসে থাকে তাহলে এটা আমার তরফ থেকে ওর জন্য গিফট। এই বলে সেখান থেকে চলে যায়। রাতে সুরমা সেই গিফটটা খুলে দেখে তার মধ্যে সেই পারফিউমটা রয়েছে, যেটা সে ঋষভকে দিয়েছিল। আর পারফিউমের বক্সে একটা চিরকুট আছে, আর সেই চিরকুটে একটা ধাঁধা লেখা, কষ্ট থাকে সবার নিজের, তাও যদি আজ মনটা ভিজে যাচ্ছে কোথাও, সামনে এসে জল্পনা হোক, দারুণ আড্ডা গল্প না হোক, সত্যিটুকু টেবিল সাজিয়ে বসুক এবার। এই পড়ে সে তক্ষুনি অপুকে একটা মেসেজ করে দেখা করতে বলে, এবং পরের দিন তারা দুজনে দেখা করে। অপু সুরমাকে জিজ্ঞাসা করে, বলো এবার। সুরমা বলে, কি শুনবেন? অপু বলে, সবটা, আমার কাছে কয়েকটা ডট ছাড়া তেমন কিছু নেই। তখন সুরমা তাকে সবটা বলতে শুরু করে। সিন তখন পাস্টে চলে যায়। সেই দিন সুরমা ঋষভের সাথে গেস্ট হাউসে গেছিল। ঋষভ তখন তার সাথে ইন্টিমেট হয়। তারপরে সুরমা যখন ঋষভকে ফোন করে, ঋষভ তার ফোন তোলে না। সে তখন ঋষভকে মেসেজ করে যে সামনে আমার বিয়ে, ফোনটা প্লিজ তুলুন। ঋষভ তখন রিপ্লাই দেয়, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আগের দিন যেভাবে দেখেছিলাম, একটু ছবি পাঠাও। সুরমা তখন নিজের নিউড ছবি পাঠায়। এরপর একদিন সুরমা ঋষভকে বলে, আপনি আমার সাথে যোগাযোগ করেন না, ফোন করলে আমার ফোন ধরেন না, আমি এইভাবে থাকতে পারছি না, এইসব ছবি ভিডিও আমার ভালো লাগছে না, আমার সামনে বিয়ের দিন এগিয়ে আসছে, আমার তো এবার ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমি বিয়ে করব না।
এই বলে সে ঋষভকে জিজ্ঞাসা করে, আপনি কি বলেছেন ডিভোর্সের কথাটা? ঋষভ বলে, কার ডিভোর্স? কিসের ডিভোর্স? বিয়েটা করতে চাইছো না কেন? সুরমা বলে, মানে আমার আর আপনার মধ্যে? ঋষভ কথার মাঝখানে বলে, কিছুই তো নেই, বিয়েটা করে নাও আর আমাকে ফোন করো না। সুরমা তখন কাঁদতে শুরু করে আর বলে, বিয়ে করে নাও মানে? আমি এখন কি করে অন্য কাউকে বিয়ে করব? সুরমা আরও বলে, আপনি আমার সাথে এটা করতে পারেন না, আমি কিন্তু এবার সবাইকে বলে দেবো। ঋষভ বলে, তোমার তো বাবা নেই, চাকরিটা যদি চলে যায় আর মাকে নিয়ে পাড়া ছাড়া হতে হয়, মাকে নিয়ে কোথায় যাবে? আমাকে থ্রেট করার আগে এটা ভেবে নিলে ভালো হয় না? সুরমা বলে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ঋষভ বলে, না তো। আচ্ছা বিয়েটা করতে চাইছো না তো? সিন আবার প্রেজেন্টে চলে আসে। সুরমা অপুকে বলে, একটা ছবি পাঠিয়েছিল যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। অপু জিজ্ঞাসা করে, নাম্বার পেলো কোথা থেকে? সুরমা বলে, আমার থেকেই নিয়েছিল, তখন তো আমার সব কিছুই ওর। আমাদের মধ্যে কথা হয়েছিল যে একবার আমরা দুজনে মিলে ওর সাথে কথা বলবো, তখনই নাম্বারটা দিয়েছিলাম। তার পরের দিন ছেলেটা আমাদের বাড়ি এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এরপর ঋষভ তাকে ফোন করে বলে, নেক্সট টাইম আমাকে থ্রেট করলে ছবিটা লোকের মোবাইলে ঘুরবে, তখন মাকে নিয়ে মাস চালাবে নাকি কোর্টে দৌড়াদৌড়ি করবে। সুরমা অপুকে বলে, আমি জামশেদপুরে, আমার বাবা নেই, বিয়ে ভেঙে গেছে, সারাক্ষণ আমার ভয় লাগতো, এই বুঝি ছবিগুলো বাইরে বেরিয়ে গেল আর আমার চাকরি চলে গেল। আমার মা অসুস্থ আর আমার কিছু করারও ছিল না। তারপর হঠাৎ একদিন আমি গোধূলি পোশাকের ফ্রেন্ড বুক পোস্টটা দেখলাম আর আমার চোখের সামনে সমস্ত কিছু ভেসে উঠল। অপু জিজ্ঞাসা করে, কি চাইছিলে, মারতে? সুরমা বলে, না, মরে গেলে তো শান্তি পেয়ে যাবে। আমি যেভাবে রাতের পর রাত ভয় পেয়েছি, কষ্ট পেয়েছি, অ্যাংজাইটিতে উঠে পড়েছি, হয়তো গোধূলি পোশাকও, হয়তো আমার মতন আরও অনেকে। আমি ঠিক সেইভাবে লোকটাকে ভয় পেতে দেখতে চেয়েছিলাম, প্যানিক অ্যাটাকে ভরিয়ে দিতে চেয়েছিলাম। আমিও সেদিন হসপিটালে ছিলাম আর আমরা জানতে পারি অপু যখন হসপিটালে ঋষভ আর প্রশান্তর কথা শুনেছিল তখন সেখানে সুরমাও ছিল এবং সুরমা গোধূলির সাথেও দেখা করতে এসেছিল, কিন্তু ততক্ষণে গোধূলি মারা গেছিল আর সেই সময় সেখানে অপুও ছিল। সুরমা বলে, মেয়েরা মুখ বন্ধ রাখতে রাখতে হয় হারিয়ে যায় নয় মরে যায়। অপুর এইসব শুনে অনেক কষ্ট হচ্ছিল। এরপর অপু গোধূলির বন্ধুকে মেসেজ করে জানায় যে সে আসবে আর তার সাথে আরেকজন আসবে। অপু গোধূলির বোনকেও মেসেজ করে ক্যান্ডেল মার্চে আসতে বলে। এরপর অপু সুরমাকে নিয়ে তাদের বাড়িতে যায়। ঋষভের ভাই রিতম জিজ্ঞাসা করে, ইনি কে? তাদের কাজের মেয়ে বলে, ইনিই তো সেই দিন বাড়িতে মিষ্টি দিয়ে গেছিলেন। অপু রিতমকে বলে, সুরমাকে দেখে ঋষভেরও প্যানিক অ্যাটাক শুরু হয়, যেটা সুরমাও লক্ষ্য করে। আর ঋষভকে এই অবস্থায় দেখে তার মুখে হাসি ফুটে যায়, সেটা বাড়িতে সবাই লক্ষ্য করে। এরপর তারা সবাই মিলে গোধূলিকে জাস্টিস দেওয়ার জন্য ক্যান্ডেল মার্চ করে। আর এখানেই এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। এরপর ঋষভের সাথে কি হলো সেটা হয়তো এর পরের সিজনে জানতে পারবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন,